সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1547তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মাঝি মোহাম্মদ সুজন হোসেনের জীবনের করুণ লোমরহস্যকর এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গভীর রাতে স্বামী সেজে কে করে পারুলের সর্বনাশ। এই গল্পটা মূলত বরিশালের প্রত্যন্ত এলাকার খালগেসা কোনো এক অজপাড়া গায়ের মাঝি মোহাম্মদ সুজন এবং তার সুন্দরী বধূ পারুল আক্তারের জীবনে ঘটে যাওয়া এক লোমরহস্যকর ভয়ানক বাস্তব ঘটনা। যেই ঘটনার সাক্ষী পারুল নিজেই, কেননা পারুল গর্ভবতী হয় এবং একটা ফুটফুটে পুত্র সন্তানের মা হয়। কিন্তু সুজন মাঝি দাবি করে এই সন্তানের বাবা তিনি নয়, কেননা পারুলের সঙ্গে তার কোনোদিনও স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। তাহলে পারুল গর্ভবতী হলো কেমন করে? এটাই হচ্ছে মূল প্রশ্ন। দেখেন, আমি কিছুদিন আগে একজন হুজুরের সঙ্গে কথা বলেছিলাম, যে কোনো একটা ভীষণই বড় কোনো হুজুর নয়, তবে আমার কাছে মনে হলো যে এই লোকটার মাঝে কিছু ক্ষমতা আছে। ওনার সঙ্গে কথা বলার সময় উনি আমাকে বলে, আপন ভাই, বিশ্বাস হয়তো আপনি করবেন না, বর্তমান পৃথিবীর প্রায় 80 থেকে 90% নারীর সঙ্গে জিনেরা শারীরিক সম্পর্ক করে। কথাটা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম, নড়েচড়ে বসলাম, জিজ্ঞেস করলাম, ভাই এটা কীভাবে সম্ভব? উনি বলে, হ্যাঁ, আপনি যেই সমস্ত নারীর মাঝে এই জিনিসগুলো দেখতে পাবেন, তার চলাফেরা কথাবার্তার মাঝে এই ধরনগুলো যখন আপনি দেখতে পাবেন, তখন আপনি নিশ্চিত থাকবেন যে গভীর রাতে জিন জাতি, খারাপ জিনেরা এই নারীটার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। উনি আমাকে যে কারণগুলো দর্শালেন বা যে কারণগুলো বললেন, বিশ্বাস করেন আমি আমার দৃষ্টিতে যত নারীকে চিনি, বেশিরভাগ নারীর মাঝে আমি এই ধরনের জিনিসগুলো দেখেছি। তার মানে নিশ্চিত যে ওই নারীগুলোর সঙ্গে জিন জাতি রাতের বেলায় খারাপ সম্পর্ক করে। উনি আমাকে বলল, সময় যত গড়াচ্ছে, দিন যত গড়াচ্ছে, জিন মানে খারাপ জিনেরা নারীদের প্রতি এই ধরনের আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। উনি বলে, আগের দিনে এই সমস্যাগুলো খুব কম ছিল, কিন্তু দিনে দিনে এর সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে। আমার দৃষ্টিতে তা মনে হলো, আগের দিনের মা বোনেরা চলাফেরা করার সময় অনেক নিয়ম নীতি মানতেন। মাগরিবের আজান দিলে দৌড়িয়ে ঘরে আসতেন, খোলা চুল নিয়ে রাস্তায় বের হতেন না এবং প্রচুর পরিমাণের পর্দাশীল অবস্থায় থাকতেন। কিন্তু বর্তমান সময়ে এই জিনিসগুলো বেশ বিরল হয়ে দাঁড়িয়েছে। মায়ের কথা, শাশুড়ির কথা কোনোভাবেই মেয়েরা মানতে চায় না। তারা মনে করে জিন্স প্যান্ট, শার্ট আর চুল ছেড়ে কালো চশমা চোখে দিলে আমি মডার্ন হয়ে গেলাম। এই সমস্ত নারীদের সঙ্গে কি ঘটতে পারে তা শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই মাঝি সুজন এবং তার বধূ পারুল আক্তারের জীবনের এই ভয়ানক গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে এদের দুজনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুজন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগ থেকে অনেক দূরের খালগেসা কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন খুবই ছোটোখাটো ব্যবসায়িক। আমাদের এলাকাতে আমার বাবা রয়েছে একটা চায়ের দোকান, চা বিস্কিট বিক্রি করে আমার বাবা আমাদের পরিবার চালাতেন। আমার বাবা ছিলেন একজন প্রতিবন্ধী, ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না, যার জন্য এলাকার লোকজন সাহায্য সহযোগিতা করে আমার বাবাকে আমাদের এলাকাতে রাস্তার পাশে একটা ছোট্ট দোকান করে দেয়। ওই দোকান দিয়ে আমাদের এত বড় পরিবারটা চলতো। ছোটবেলা থেকে আমি আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন দেখে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি বড়জন নিজের নামটা পর্যন্ত লিখতে পারি। এই নাম লেখাতেই আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। এরপরে যথারীতি আমি আমার বাবার সঙ্গে ওই চায়ের দোকানে কাজ করি। চা বিস্কিট বিক্রি করে আমি ছোটোবেলা থেকে আস্তে আস্তে করে বাবার সঙ্গে বড় হচ্ছিলাম। এমন করে আমার শৈশবের গণ্ডি আমি পার করি। আমার বয়স যখন প্রায় 15 থেকে 16 বৎসরের কাছাকাছি, সে সময় আমার বাবা সম্পূর্ণভাবে দোকানের দায়িত্ব আমার উপর দিয়ে দেয়।
তখন আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। পরিবারে থাকে আমার ছোট একটা বোন আর ছোট একটা ভাই। দাদা দাদি সম্পূর্ণ আলাদা থাকে, কারণ আমার দাদার নিজস্ব একটা ছোট ব্যবসা আছে এবং ওইটা দিয়ে আমার দাদা দাদি চলে, তারা আমাদের উপরে ডিপেন্ড না। যাই হোক, এমন করে আমার আস্তে আস্তে করে দিন রাতগুলো কাটতে থাকে। বাবা ব্যবসা ছেড়ে দেওয়ার পরে আমি টানা প্রায় 3 থেকে 4 বছরের মতো ব্যবসা চালিয়ে যাই। এই 3-4 বছর পরে হঠাৎ করে আমাদের একটা সমস্যা দেখা দেয়। সমস্যা হচ্ছে, আমি যেখানে বসে দোকানদারি করতাম, যে রাস্তার পাশে, ওই রাস্তাটা বড় করা হবে, মানে রাস্তাটা পাশ করা হবে। যদি রাস্তাটা বড় করা হয় তাহলে আমার দোকানটা যে জায়গায়, সেই দোকানটা ভেঙে যাবে। আমার দোকানটা পিছনে নামালে একজনের জায়গার উপরে পড়ে। আমি ওনাকে বলেছিলাম যে আমি আপনাকে ভাড়া দিব, কিন্তু এই জায়গায় আমি আমার দোকানটা চালাবো। কিন্তু সেই লোক খুবই খারাপ মানুষ, তিনি আমাকে তার জায়গায় দোকান চালাতে দিবে না। আমি খুব চেষ্টা করেছি আমার দোকানটা রক্ষা করার জন্য, কিন্তু রাস্তা যখন পাশ হলো, বড় হলো, পাকা হলো, তখন আমার এই দোকানটা ভাঙা পড়ে গেল। এরপরে আমার কাছে খুব বেশি পুঁজি ছিল না যে আমি নতুন করে আবার ব্যবসা শুরু করব। খুব অভাবেই পড়ে গেছিলাম। ওই সময় আব্বা খুব অসুস্থ হয়ে যায়। দেখা যায় আমার ছোটো ভাই তখন কিছু টাকা ইনকাম করতো, ও তখন পরিবারের জন্য খুব সাহায্য করত। দোকান ভেঙে যাওয়ার পরে আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। বুঝতে পারতেছিলাম না যে ঠিক এই মুহূর্তে কী করব। বাড়ি ঘরে ঘুরে বেড়াতাম। এমতো অবস্থার মাঝে আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা খাল ছিল। খালের এপার ওপার দুপারেই মানুষ বসবাস করত। আমাদের এলাকাটা অনেকটা চর এলাকা বলা চলে। ওই খালের উপরে একটা কাঠের ব্রিজ ছিল। ছোটোবেলা থেকে ওই ব্রিজটা আমরা দেখে আসছিলাম। অনেক সময় ব্রিজটা মেরামত করা হতো, মাঝে মাঝে এটা ভেঙে যেত, কিন্তু ভেঙে গেলে ওইটা মেরামত করতো। কিন্তু আমার দোকানটা হারানোর কিছুদিন পরে হঠাৎ করে ব্রিজটা ভেঙে যায়। দীর্ঘদিন ধরে এই ব্রিজটা আর কোনো কাজ করে না, মানে এটা সংস্কার করে না। তো দেখা যায় এই গরু ছাগল মানুষ সবাই এই খাল দিয়ে, মানে খালের পানিতে গোসল করে করে এপার থেকে ওপারে যাওয়া লাগতো। একদিন বিকেলবেলা আমি বসে আছি, দেখলাম অনেক মহিলারাও তাদের বোরকা ভিজিয়ে তারপরে এপার থেকে ওই পারে যাইতেছে। এই দৃশ্যটা দেখার পরে হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি এখানে যদি একটা নৌকা নিয়ে বসি তাহলে আমার বেশ ভালো টাকা ইনকাম হবে। জনপ্রতি যদি 5 টাকা বা 10 টাকা করিও নেই, তাহলে দেখা যায় দিনে আমার 200 থেকে 300 টাকা আয় হবে। আর এই 200-300 টাকা আয় হওয়া মানে আমাদের গ্রামে বেশ ভালো ইনকাম। এই সিদ্ধান্তটা নিয়েই আমি তখন আমার বাবার সঙ্গে আলোচনায় বসি। আমার বাবা আমাকে বলে যে ঠিক আছে করো, কিন্তু আমার বাবার কাছে পুঁজি নাই। টাকা আছে আমার দাদার কাছে। দাদাকে বুঝিয়ে বলার পরে দাদা তখন আমাকে পুঁজি দিল, কিন্তু বলল অবশ্যই মাসে মাসে দাদার ওই ঋণ পরিশোধ করা লাগবে। এবং ওই ব্যাংকের ঋণের মতো আমি তখন আমার দাদার কাছ থেকে ঋণ গ্রহণ করি এবং ঋণ গ্রহণ করে তখন এই কাঠের নৌকা বানাতে বসি। আমি যখন কাঠের নৌকা বানাই তখন অনেকে আমাকে বাধা দেয়, অনেকে বলাবলি করে এখানে কাঠের নৌকা বানিয়ে খুব বেশি একটা লাভ হবে না। তার বড় কারণ হলো হয়তো কিছুদিন পরেই এই যে ব্রিজটা আছে, কাঠের ব্রিজটা আছে, ওই ব্রিজটা ঠিক হয়ে যাবে। যদি ব্রিজ ঠিক হয়ে যায় তো মানুষ গরু ছাগল সবাই ওই ব্রিজ দিয়ে এপার থেকে ওই পারে যাবে। আমাদের এই মানে আমার নৌকার কাজে আসবে না। কিন্তু আমার ইচ্ছাটা হলো কি জানেন, আমি যদি অল্প কিছুদিনের জন্য নৌকাটা থাকে তাও আমার ভালো টাকা ইনকাম হবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন এই নৌকাটা নিয়ে নিলাম এবং নৌকা নিয়ে তখন আমি মাঝি এবং মানুষ পারাপার করতেছি। এভাবেই দীর্ঘদিন কেটে গেল। একটা পর্যায়ে এই কাঠের ব্রিজটা আর সংস্কার হচ্ছে না, মানে এটা ঠিক করতেছে না। অনেকে হয়তো মনে করবে এটা ঠিক না করাতে আমি মনে হয় বেশ খুশি হয়েছে। না, আমি আসলে খুশি হইনি। আমি নিজেও চেয়েছিলাম যে এই ব্রিজটা হয়ে যাক। যদি ব্রিজটা হয়ে যেত তাহলে ব্রিজের সামনে আমি আরেকটা দোকান দিয়ে দিতাম, কিন্তু ব্রিজটা আর হচ্ছে না। এবং ব্রিজ না হওয়ার কারণে দেখা যায় আমার নৌকাতে যাত্রীর পরিমাণ বাড়তেছে। দিন দিনে আয় ইনকাম বেশ ভালোই হয়ে যাচ্ছে। এরকম করতে করতে এই নদীর পাড় থেকে আমাদের বাড়িটা বেশ দূরে, অনেকটা দূরের একটা যাত্রা। তো আমি তখন চিন্তা করলাম যে বাড়িতে গিয়ে এসে এখানে মাঝের কাজ করতে আমার বেশ কষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে এই মানে আমি যেখানে ঘাট ছিল, ঘাটের পাড়েই একটা ছোট্ট ঘর আমি নির্মাণ করি। যদিও জায়গাটা আমার ছিল না, সরকারি জায়গা। এই সরকারি জায়গার উপরে আমি তখন একটা ঘর বানাই। ঘর বানিয়ে দিন থেকে রাত অবধি পর্যন্ত আমি মাঝির কাজ করি। রাত 9টা কি 10টা বাজে নৌকা ঘাটে বেঁধে আমি তখন নিভৃতে ঘুমিয়ে যাই এবং এর পরের দিন সকালে উঠে আবারও আমি যথারীতি এই নৌকা নিয়ে বের হই। এভাবে বেশ কয়েকটা দিন আমার দিন রাত পার হচ্ছিল। একদিন প্রচণ্ড রকমের গরম পড়তেছিল। ওই গরমে আমি ঠিকমতো ঘুমাতে পারতেছিলাম না। মনে হলো শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য যদি বাইরে খালের পাড়ে গিয়ে বসি, খালের ওই মুক্ত বাতাসে হয়তো আমার শরীরটা শীতল হবে। এটা চিন্তা করে আনুমানিক প্রায় শেষ রাতের দিকে আমি তখন উঠে আমার ঘর থেকে বেশ দূরের একটা জায়গায় গিয়ে হিমেল বাতাসে বা শীতল বাতাসে বসলাম। হঠাৎই খেয়াল করে দেখলাম খালের মধ্যে কে জানি গোসল করতেছে।
কিন্তু প্রশ্ন হলো, এরকম রাতের বেলায় এই খালের মধ্যে কেউ গোসল করবে, এটা তো আসলে কাম্য না। এই রাতের বেলায় এই খালের মধ্যে গোসল করতে কে বা আসবে? বেশ ভালো করে তাকিয়ে দেখলাম যে সত্যি চাঁদের আলোতে বোঝা যাচ্ছে যে খালের পানিতে খুব ভালোভাবে একটা নারী গোসল করে যাচ্ছে। তার মাথার চুলগুলো বেশ লম্বা, দেখে তারে অনেক সুন্দরই লাগতেছিল। তো এখানে একটা গ্রামও আছে, মানে কিছু বাড়ি আছে এই খালের পাড়েই, এবং অনেক নারীরা আপনার দেখা যায় যে দিনের বেলায় এই ঘাট দিয়ে গোসল করে। তখন আমার কাছে মনে হলো যে এই ঘাটে তো অনেক সময় নারীরা গোসল করে, তো আমি যদি একটা পুরুষ হয়ে ওই ঘাটের সামনে যাই বা ওই মহিলা যদি আমাকে দেখে ফেলে, আমার নামে যদি বিচার দেয়, তাহলে আমি আর এই ঘাটে নৌকা চালাতে পারবো না। কিন্তু প্রশ্ন হলো, নারীটাকে গ্রামের কোনো মেয়ে তো এত গভীর রাতে এই খালের পানিতে গোসল করতে আসাটা আসলেই মানে মনে হয় না যে গ্রামের কোনো মেয়ে হবে। এরপরও আমি খুব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। দেখলাম একেবারে মজা মাস্তি করে খুব আরাম আয়েসে তার গোসল সম্পূর্ণ করে ভিজা কাপড় নিয়েই মেয়েটা গ্রামের দিকে হেঁটে যাচ্ছে, মানে খাল থেকে উঠে একটা পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে। খেয়াল করে দেখলাম যে মেয়েটা আকারে বেশ লম্বা, মাথার চুলগুলো অনেকটা লম্বা। দেখে তাকে আসলে কোনো নারী আমার কাছে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে সত্যি এটা কোনো একটা পরী হবে। মনের ভিতরে তখন বারবার প্রশ্ন জাগলো, আদৌ কি এটা কোনো নারী? এবং ওই রাতে এই দৃশ্য দেখার পরের রাতে আমি আবারও ফাঁদ পেতে বসলাম যে আজকে রাতেও আমি দেখব যে আসলেই এটা কে। এবং পরের রাতেও আমি যখন একই জায়গায় গিয়ে বসে আছি, অ্যাট এ টাইম আমি আবারও দেখলাম এই নারীটাই গোসল করার জন্য এই খালে আসছে এবং গোসল করে চলে গেছে। এটা ছিল দ্বিতীয় রাত, এবং তৃতীয় রাতে আমি বসে আছি। তৃতীয় রাতে আমি আর দেখলাম না, চতুর্থ রাতেও দেখলাম না, পঞ্চম রাতেও দেখলাম না, এবং আমি কাকতাড়ুয়ার মতো ষষ্ঠ রাতে মানে ষষ্ঠ রাতেও আমি খালের পাড়ে বসেছিলাম। কিন্তু দেখলাম প্রায় 3 দিন পরে এই নারীটাই আবার গোসল করার জন্য খালে আসছে, এবং সে খুব খোলামেলা কাপড় চোপড় নিয়েই গোসল করে। আকাশে অনেক বড় একটা চাঁদ ছিল, যে চাঁদের আলো দেখতে অনেকটা দিনের আলোর মতো দেখাচ্ছিল, যার কারণে খানিকটা দূর থেকে এই নারীর গোসল কিছুটা স্পষ্ট হয়ে আমি দেখতে পাচ্ছিলাম। সে সময় আমার উঠতি বয়স, এবং এরকম উঠতি বয়সে খোলামেলা পরিবেশে একটা নারী গোসল করে দপিয়ে দপিয়ে, এটা দেখে আমার ভিতরে এক ধরনের খারাপ চিন্তাভাবনা জেগে বসছে। বেশ খারাপ একটা চিন্তাভাবনা জেগে বসছে যে আসলে এই নারীটা কে, এবং কেনই বা তিনি জায়গায় গোসল করে, আদৌ কি এটা কোনো মেয়ে? এটা জানার জন্য আমি আস্তে আস্তে করে এই খালের পাড়ে খুব ছদ্মবেশ ধারণ করে, মানে গোপনে গোপনে খালের পাড় পর্যন্ত গেলাম। বেশ কাছ থেকে আমি তখন তার গোসল দেখলাম, এবং দেখে মনে হলো যে না, আসলেই সত্যি এটা কোনো না কোনো একটা নারী। এটা দেখার পরে এভাবে প্রায় দীর্ঘদিন ধরে এই গোপনে গোপনে আমি এই মেয়েটার গোসল দেখে যাচ্ছিলাম। একদিন হঠাৎ করে মনের ভিতরে এক যৌন চাহিদা জেগে বসলো যে যাই হোক, যেটাই হোক, এই যে মেয়েটা এখানে গোসল করে আমি তারে ধরবো, এবং সে যে গোসল করতেছে আমি তার এই জায়গায় বিরক্ত করব। মানে এরকম একটা, যেহেতু অন্ধকার রাতের বেলায় এই জায়গার মধ্যে কেউই নাই, আমি আমার মুখের মধ্যে গামছা পেঁচিয়ে, আমাকে যাতে চেনা না যায় এমনভাবে গামছা পেঁচিয়ে মেয়েটা গোসল করে যাওয়ার সময় আমি তারে ধরবো। এই চিন্তা ভাবনা করে আমি আমার রুম থেকে একটা গামছা নিয়ে গেলাম। পরনের লুঙ্গি ছিল, লুঙ্গিটা গোছ দিলাম, এবং কুচ দেওয়ার পরে আমার গায়ে ছিল একটা গেঞ্জিটা খুলে শরীরটা পুরো ফাঁকা করে ফেললাম। গামছাটাকে মুখের মধ্যে এমনভাবে বাঁধলাম যেন চোখ ছাড়া আর কোনো কিছুই দেখা না যায়। মেয়েটা যখন গোসল করে ভিজা কাপড় নিয়ে উঠে যাচ্ছিল, আমি হঠাৎই করে তার পিছন থেকে জড়াইয়ে ধরলাম। অবাক করার বিষয় হচ্ছে, জড়িয়ে ধরা মাত্রই মেয়েটা কোনো শব্দ করলো না। সাধারণত এভাবে যদি কোনো মেয়েকে পিছন থেকে কোনো এক পুরুষ এসে জড়িয়ে ধরে, সে চিৎকার দেওয়ার কথা, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করার কথা, কিন্তু আমি দেখলাম যে সে কোনো চিৎকারই করলো না। এবং সে চিৎকার না করাতে আমি মোটামুটি বেশ খুশি হয়ে গেলাম। তার চিৎকারের শব্দ না শুনতে পেয়ে আমি তাকে খালের পাশেই একটা নির্জন বনের মতো জায়গায় নিয়ে গেলাম, এবং নিজের যেটুকু চাহিদা ছিল সে চাহিদা সম্পূর্ণ করলাম। এবং দেখলাম চাহিদা সম্পূর্ণ হওয়ার পরে সে উঠে সুন্দর করে চলে যাচ্ছে। তার ভিতরে কোনো রকমের রিয়েকশান নাই, কে আমি এবং কেনই বা এই ধরনের সম্পর্ক তার সাথে আমি করলাম, তার তো মনে একটা প্রশ্ন জাগার কথা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, সে আমাকে কোনো কিছুই বলল না। এখান থেকে উঠে সোজা সে তার ঘরে চলে গেল, মানে গ্রামের মধ্যে ঢুকে গেল। তো ওরাতে আমার ভিতরে ভয় ঢুকে গেল, আল্লাহ না জানি মেয়েটা গ্রামে গিয়ে কাউকে বলে দেয়। পরের দিন যখন আমি নৌকা চালাচ্ছিলাম, ভিতরে ভিতরে অনেকটা ভয় পাচ্ছিলাম যে যদি কোনোভাবে আমাকে বলে ফেলে বা কোনো একটা ঝামেলা হয়ে যায়। আমি আর কোনো কিছু তারে বলি নাই। এবং এরকম করে এর পরের রাতেও মেয়েটা গোসল করতেছে, আমি সে রাতে আর ধরলাম না। তার 2 থেকে 3 দিন রাতের বেলায় আমি আবারও তারে ধরলাম।
আবারও তারে ধরলাম এবং একইভাবে ধরে আমার যেটা চাওয়া আমি সেটা পূরণ করলাম। এভাবে প্রায় রাতের বেলায় আমি তাকে ধরে বসতাম এবং একই জায়গায় নিয়ে আমি তার সঙ্গে সে ধরনের কাজে লিপ্ত হতাম। কিন্তু মেয়েটা আমাকে কোনো রিয়াকশন করতো না। আবার সে যে প্রতি রাতে গোসল করতে আসতো তা কিন্তু না, হয়তো সপ্তাহে 1 থেকে 2 বার বা 2 থেকে 3 বার এরকম হতো। তো এরকম হওয়ার পরে অনেক দিন পরে একদিন আমার ভিতরে মনে হলো যে মেয়েটা তো কারো কাছে বলে নাই, যেহেতু এই পাড়ার অনেক মানুষ আমার সঙ্গে চলাফেরা, তারা ঘাটে আসে, গোসল করে এবং এই পার থেকে ওই পারে আমাকে নিয়ে যায়। মেয়েটা যদি মোটামুটি কাউকে জানাতো তাহলে তো কেউ না কেউ বিষয়টা জানতে পারতো বা আমাকে আর কেউ না কেউ বিষয়টা বলতো। কিন্তু দেখা গেল যে মেয়েটা আমার কাছে মনে হচ্ছে যেটা, যে সেটা কারো কাছে বলে নাই, তার সঙ্গে যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেছে এটা সে আসলে কাউকে জানায় নাই। এবং না জানানোর পরে একদিন সাহস করে আমি তারে জিজ্ঞেস করে বসলাম যে এই যে আমি আপনাকে জোর করে আপনার সঙ্গে এই ধরনের সম্পর্ক করি, আপনি এটা কারো কাছে বলেন না বা আপনি কোনো রিয়েকশনও করেন না, তার কারণ কি? এটা বলার পর দেখলাম যে মেয়েটা চুপচাপ, কোনো কথা বলে না। আমি বললাম, কি ব্যাপার, কথা বলেন না কেন? দেখে তো আপনাকে বিবাহিত মনে হচ্ছে, আপনি কি বিবাহিত? এটা বলার পরেই তিনি একটা মুচকি হাসি দিয়ে বলে, আমি এই গ্রামের বউ। আমি বললাম, কি বললেন? আপনি এই গ্রামের বউ? বলে, হ্যাঁ, আমি এই গ্রামের বউ। আমি তখন বললাম, আপনার স্বামীর নাম কি? যখনই সে তার স্বামীর নাম বলল আমি সঙ্গে সঙ্গে চিনে গেলাম এবং চিনে বেশ ভয় পেয়ে যাচ্ছিলাম। যখন আমি উঠে চলে যাব এমন সময় তিনি আমার হাত চেপে ধরছে, ধরে আমাকে বলতেছে, আপনি সুজন মাঝি না? এটা বলার পরে আমার ভিতরটা তখন একদম শুকিয়ে গেছে, ভয় যেন গলা আটকিয়ে আসতেছে। আল্লাহ, এই মহিলা তো আমাকে চিনে গেছে, না জানি আমার নাম পুরো গ্রামে বলে ফেলে। আমি তখন থুপ করে তার পা ধরে ফেললাম, ধরে বলতেছি, বোন রে, আমি যা করছি, যেটা করছি বেশ অন্যায় করেছি, আপনার কাছে পা ধরে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, দয়া করে আমার পেটে লাথি মারবেন না, আমি এটা অন্যায় করে ফেলেছি, আমি আর কখনো এটা করব না। মেয়েটা তখন একটা অট্ট হাসি দিয়ে আমাকে বলল, আপনি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? কে বলল আপনি অপরাধ করেছেন? আপনি তো কোনো অপরাধ করেননি, বরং আপনি আমার উপকার করেছেন। আমি শুনে বেশ অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, কি বলে? আমি তার এত বড় ক্ষতি করলাম আর সে নাকি বলতেছে আমি তার উপকার করলাম। আমি বললাম, কি বলছেন কি আপনি? আমি আপনার এত বড় ক্ষতি করলাম, আপনার ইজ্জত নষ্ট করলাম, আর আপনি কিনা আমাকে বলতেছেন যে আমি আপনার উপকার করেছি? তা কীভাবে সম্ভব? তখন আমাকে বলে, আসলেই তা সম্ভব, যেটা আমার অনেক দিনের চাওয়া ছিল, আপনি আমার সেই চাওয়াটা পূরণ করলেন। আমি বললাম, আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কেনই বা এরকম রাতের বেলায় এখানে গোসল করতে আসেন? তিনি বলে, আপনি জানেন এ পাড়ায় তেমন কোনো টিউবওয়েল নেই, একটা মাত্র টিউবওয়েল আছে যেটা শুধুমাত্র পানি পান করার জন্য ব্যবহার হয়। ওই টিউবওয়েলটা গ্রামের ভিতরে। ওই টিউবওয়েলে গোসল করতে গেলে অনেক সময় আরও বড় বিপদ হতে পারে, তাই তো রাতের বেলায় আমি এখানেই গোসল করতে আসি। কেন মেয়েটা রাতের বেলায় গোসল করতে আসে আমিও সেটা বুঝে গেলাম। আমি তখন বললাম, আপনার স্বামী চাইলে তো আপনার সঙ্গে একইভাবে আসতে পারে। আপনি একজন মেয়ে মানুষ, গোসল করার জন্য এই খালের পাড়ে আসেন গভীর রাতে, শেষ রাতে, আপনার ভয় করে না? আর আপনার স্বামী কেনই বা আপনার সঙ্গে আসে না? তখন মেয়েটা তার স্বামী সম্বন্ধে হাজারটা অভিযোগ আমাকে দিল। আসলেই তার স্বামী ছিল একজন জুয়ারি। সে জুয়া খেলতো এবং বিভিন্ন ধরনের খারাপ নেশা করত। স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক হতো, কিন্তু ওই সম্পর্কে স্ত্রী কোনোভাবেই শান্তি পেত না এবং সে আমাকে তার দুঃখের কথাগুলো বলতে শুরু করলো। তখন আমার মনের ভিতরে ক্লিয়ার হয়ে গেল যে মেয়েটা আসলেই দুঃখে আছে। এরপরে প্রায় মাঝে মাঝে রাতের বেলায় গোসল না করলেও সে আমার সঙ্গে এই বনে আসতো এবং এসে বিভিন্ন ধরনের সম্পর্ক করে যেত। আমার ভিতরে তার জন্য এক অন্যরকম মায়া জন্ম হয়ে গেল। মেয়েটা দেখতে চাঁদের মতো সুন্দর ছিল, পারিবারিক অবস্থা বেশ ভালো না, খুবই হতদরিদ্র গরিব ফ্যামিলির মেয়ে। কিন্তু মেয়েটা গরিব হলেও দেখে মনে হয় যেন গোবরে পদ্ম ফুল ফুটে আছে, দেখতে একেবারে যেন ফুটন্ত গোলাপ। এবং আস্তে আস্তে করে তার প্রতি আমি খুবই আকৃষ্ট হয়ে গেলাম। এভাবে বহু মাস পর্যন্ত আমি তার সঙ্গে এই গোপন সম্পর্কে লিপ্ত হলাম। এইভাবে বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে আমি তখন তার একদিন হঠাৎ করে বললাম, আমার বাড়িতে একটু সমস্যা দেখা দিয়েছে, আমার ছোটো বোনকে নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে, আমি কয়েকদিন রাতের বেলায় আমাকে বাড়িতে থাকতে হবে। ও তখন আমাকে বলে, ঠিক আছে, আপনি বাড়িতেই থাকেন, কোনো সমস্যা নেই। তো সে সময় কিন্তু মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না, মোবাইল সে সময় খুবভাবে আবিষ্কৃত হয়নি, মোবাইল নাই বললেই চলে। তো চিঠিপত্রের মাধ্যমে মানুষের খোঁজ খবর নিত। আমি তখন তারে বললাম যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমি অমুক দিন রাত্রেবেলায় আসবো এবং সে রাতে
আপনি আমার সঙ্গে দেখা করবেন। বলে ঠিক আছে। তো আমি 3 দিন পর্যন্ত আসি নাই। 3 দিন পর্যন্ত আমার বোনকে নিয়ে একটা সমস্যা ছিল, যার জন্য আমি দিনের বেলায় নৌকা চালাইছি ঠিক আছে, কিন্তু সন্ধ্যার পরে নৌকা ঘাটে বেঁধে আমি বাড়িতে চলে গেছি। 3 দিন পরের রাতের ঘটনা আপনাকে বলি। 3 দিন পরের রাতের বেলায় উনি একইভাবে গোসল করার জন্য আসে এবং আসার পরে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি অবাক হয়ে গেলাম, সে আমার সঙ্গে কোনো কথা বলে না। কথা না বলে আমার পাশ দিয়ে সে হেঁটে চলে যাচ্ছে। যখন আমার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে তখন আমার মনে প্রশ্ন জাগলো, কী ব্যাপার, আজকে কেন আমার সঙ্গে কথা বলছে না? নাকি আমি 3 দিন তার কাছে আসি নাই সেজন্য সে রাগ করেছে? আমি তখন চিন্তা করলাম, কী ব্যাপার, কি করা যায়। আমি তার পিছন যাচ্ছিলাম, ডাক দিচ্ছিলাম। ওর নাম ছিল পারুল। যে পারুল, ও পারুল, পারুল, কয়েকটা ডাক দিলাম, সে কোনো কথা বলে না। একটা পর্যায়ে আমি তার হাতটা ধরলাম এবং হাতটা ধরার পরে সে আমাকে ঝাড়ি মারলো, মানে খুব জোরে একটা হাতটাকে ঝাড়ি মারলো। বেড়ে মনে হলো যেন সে খুব রাগ করে চলে গেল। আমি তখনও আসলে ঘটনা বুঝতে পারিনি। ভেবেছিলাম তার সঙ্গে যেহেতু আমার এরকম সম্পর্ক হচ্ছে এবং 3 দিন ধরে আমি আসি নাই, সেজন্য মনে হয় ও রাগ করছে। এটা ছিল আমার চিন্তাভাবনা। আমি তখনও কিন্তু ভিতরের খবর জানতে পারি নাই। তো এটার পরে এর পরের রাতে ও আর আসে নাই। এর 2 দিন পরে সে আবারও আসছে রাতের বেলায়। আসার পরে আমি তখনও তার সামনে গিয়ে দাঁড়ালাম। গোসল করে যাওয়ার সময় সামনে গিয়ে দাঁড়ালাম। সে যেন আমাকে চিনতে পারে না, মানে আমাকে চিনতে পারে না। একটা পর্যায়ে আমি যখন জোর করে পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম, সে আমাকে একটা ধাক্কা মারল এবং এই ধাক্কাটা এত ভয়ঙ্কর ছিল যে আমি অনেক দূরে গিয়ে পড়ছি এবং বুকে প্রচণ্ড ব্যথা পাইছি। যাওয়ার সময় একটা পুরুষের কণ্ঠে বলে গেল, বাঁচতে চাইলে আর এখানে আসবি না। সম্পূর্ণ পুরুষের একটা কণ্ঠে কথাটা বলল। বলা মাত্রই আমার ভিতর তখন ভয় ঢুকে গেল, কী ব্যাপার, ও আমার সঙ্গে এরকম করে কথা বললো কেন? এর পরের দিনে আমি মূল ঘটনা জানতে পারি। এর পরের দিনে আমি জানতে পারি তার সঙ্গে একটা খারাপ জিন আছে এবং বেশ কয়েকদিন ধরে ওই জিনটা তার সঙ্গে খারাপ সম্পর্ক করে যাচ্ছে। এই নিয়ে তাদের স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যাওয়ার ব্যাপার স্যাপার আছে এবং পারুলের বাবা মাও নাকি অনেকবার এসেছে। পারুলের গ্রামেরই একটা ছেলের মাধ্যমে আমি তখন এই খবর শুনতে পাই এবং এটা শুনতে পাওয়ার পরে আমি ভয়ে আর ওই ঘাটেই যাই না। এই ঘটনা যেদিন আমি জানতে পারি তার পরের দিনে পারুলের বাবা মা পারুলের সঙ্গে সেই লোকের তালাক করিয়ে, মানে তার স্বামীর তালাক, ডিভোর্স সব কিছু সম্পূর্ণ করে পারুলকে নিয়ে তাদের গ্রামে চলে যায়। পারুলদের গ্রাম ছিল আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে এবং যখন পারুলকে এই গ্রাম থেকে তাদের গ্রামে নিয়ে গেল, আমি ঠিক বুঝতে পারলাম না যে পারুলের অবস্থা কী, কেনই বা তার বাবা মা তাকে নিয়ে গেল এবং হঠাৎ করে এই জায়গার মধ্যে এতদিন ধরে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি রাত বিরাতে এখানে ঘুরে বেড়াই, গভীর রাতে আমি খালের মাঝখানে আমার নৌকা নিয়ে গিয়ে বসে থাকি, কিন্তু কোনোদিনও তো আমি একটা দুষ্ট কুকুরও দেখতে পাইনি। তাহলে এমন কি দুষ্ট জিন চলে আসলো যে কিনা পারুলের সম্পর্কে বা পারুলের সঙ্গে খারাপ সম্পর্কে লিখতে হলো? কারণগুলো বুঝতে পারলাম না। দিন যত সামনের দিকে যাচ্ছে পারুলের প্রতি আমার প্রেম, ভালোবাসা, মায়া ঠিক ততটাই বাড়তেছে। একটা পর্যায়ে আমি মানসিকভাবে প্রায় পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেলাম। পারুলের কথা যখনই মনে হয় তখনই মনের অজান্তে চোখ দুটো জলে ভিজে টুইটুম্বুর হয়ে যায়। মনটা খুব খারাপ হয়ে গেল, কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারতেছি না। 1 সপ্তাহ কষ্ট করে কাটার পরে 1 সপ্তাহ পরে আমি তখন পারুলকে দেখার জন্য পারুলদের গ্রামে গেলাম এবং সে সময় পারুল ঘুমন্ত অবস্থায় ছিল। ওর আব্বা আম্মার সঙ্গে কথা বললাম, কথা বলে ওদের ঘরের ওই ভাঙা জানালা দিয়ে আমি পারুলের মুখটা দেখলাম। মনে হয় যেন একটা চাঁদের টুকরো একটা ভাঙা ঘাটের উপরে পড়ে আছে। এতটা ভালো লাগলো যা বলে বোঝাতে পারবো না। পারুলকে সেদিন দেখে আমি আবারও চলে আসি। এরপরে প্রায় 2 থেকে 3 দিন পর পর আমি পারুলকে দেখার জন্য যাই এবং এই যাওয়ার মাধ্যমে পারুলের বাবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়। আমি ওনার মাধ্যমে জানতে পারি তারা অনেক হুজুর, কবিরাজ বিভিন্ন জায়গায় পারুলকে দেখিয়েছে, অনেক জায়গায় পারুলকে নিয়ে গেছে, বাট কোনো হুজুর, কবিরাজ, কোনো ডাক্তার কেউই আসলে কোনো কাজের সমাধান দিতে পারে না। সবাই শুধু একটা কথাই বলে, পারুলের সঙ্গে যে দুষ্ট খারাপ জিনিসটা আছে এটা স্বাভাবিক কোনো জিনিস নয় এবং এটা সহজে পারুলকে ছেড়ে যাবে না। এটা নাকি কালী বা হিন্দু, এটা নাকি একটা শ্মশান থেকে আসছে। এটা বিভিন্ন লোকেদের কাছে তখন বলা বলি করতেছিল এবং পারুলের বাবা তখন আমাকে এটা জানালো। এবার আমি নিজেও নিজে হুজুর খুঁজতেছি, কোথায় একটা ভালো হুজুর পাওয়া যায় যে হুজুরের কাছে নিলে পরে আমি পারুলকে এই সমস্যা থেকে বের করতে পারবো। দিনকে দিন আর রাতকে রাত কাজের পাশাপাশি তখন হুজুর খুঁজতেছি। এভাবে খোঁজাখুঁজি করতে করতে বেশ ভালো ভালো হুজুরদের সন্ধানই পাই। ওদের কাছে যাই এবং গেলে পরে বলি যে আমার স্ত্রীর, মানে আমার এটা হচ্ছে, এটা
কিন্তু কোনোভাবে আসলে তারা কোনো সঠিক সমাধান দিতে পারে না। আর একটা পর্যায়ে অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে যে আমি পারুলকে ছাড়া আর থাকতেই পারি না। মনে হয়েছে না আমি মরে যাব। পুরনো সেই স্মৃতিগুলো আমাকে পাগল করে তুলতেছে। একটা পর্যায়ে আমি ডিরেক্টলি পারুলের বাবার কাছে বিয়ের ঘটক পাঠাই, এবং ঘটক পাঠানোর পরে পারুলের বাবা তখন বলে, আপনি বলবেন সুজনকে আমার সঙ্গে কথা বলার জন্য। পারুলের বাবার সঙ্গে আমি যখন কথা বলি তখন তিনি আমাকে বলে, বিয়ের প্রস্তাবটা ঘটককে দিয়ে আমার কাছে পাঠানোর দরকার ছিল না, তুমি সরাসরি বললে আমি খুশি হতাম। দেখো, তুমি জানো যে আমার মেয়েটার একটা বিয়ে হয়েছে এবং অনেক বছর হলো আমার মেয়েটার ঘরে কোনো সন্তানাদি হয় না। স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, তার স্বামী নেশাপানি করতো, যার জন্য একটা পর্যায়ে আমার মেয়েটার উপরে একটা খারাপ জিনের আসর আসে, এবং সেটা থেকে সে স্বামীর ঘর থেকে আমরা মেয়েটাকে নিয়ে আসি। আমাদের মেয়েটার এত সমস্যা থাকার পরেও তুমি যে মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছ, এতে আমি যথেষ্ট খুশি হয়েছি। কিন্তু মাঝি সুজন, তুমি কি জানো তুমি কখনোই আমার মেয়ের সঙ্গে ভালো থাকতে পারবা না? কারণ আমার মেয়ের সঙ্গে, আমার মেয়ের উপর যে কালির নজর পড়েছে এটা এতটাই ভয়ানক। এই মেয়ে যদি কোনো পুরুষের সঙ্গে থাকে, এই পুরুষকে সে মেরেও ফেলতে পারে। আমার ভিতর তখন মনে হলো কি, আমি তো ভিতর থেকে মরেই গেছি। পারুলের জন্য আমি এতটাই বেকুল আর এতটাই পাগল হয়ে গেছি, পারুল যদি আমাকে গলা টিপে হত্যাও করে ফেলে এতে আমার কোনো দুঃখ থাকবে না। আমি তখন পারুলের বাবারে বললাম, কাকা, ও কাকা, আপনি আমার উপরে দোষ দিয়েন না, আমার অপরাধী ভাইবেন না। আমার সত্যি আপনার মেয়েরে ভালো লাগছে, আর লাগছে বলে আমি তার বিয়ে করতে চাই। ওর সঙ্গে জিন থাকুক, পেতনি থাকুক, ভূত থাকুক, পরি থাকুক, যাই থাকুক, এতে আমার কোনো কিছু যায় আসে না। আমি ওকে পছন্দ করি এবং আমি ওকে বিয়ে করতে চাই। আপনি শুধু আমাকে বিয়ের অনুমতিটা দেন। এমন করে বলার পরে তিনি শেষ পর্যন্ত বলল যে ঠিক আছে, তোমার পরিবারের সঙ্গে কথা বলবো। আমি তখন আমার বড় বোন আর আমার মাকে বিষয়টা জানে। আব্বা তো তখন ওই প্রতিবন্ধীর মতোই ঘরে পড়ে আছে। আমার মা আর বড় বোন এক কথায় না, তারা এক কথাই না, এই মেয়েকে বিয়ে করা যাবে না। আমি বললাম, কেন বিয়ে করা যাবে না? আমি তারে বিয়ে করতে চাই। আমার মা বোন সাফ সাফ জানিয়ে দিল যে না, আমি কখনোই এই মেয়েকে বিয়ে করতে পারবো না, এবং তারা আমাকে এই মেয়েকে বিয়ে করতে দিবে না। এখানে ওই সময়তে আপনাকে আরেকটা কথা বলে রাখি ভাই, তখন কিন্তু এখানে একটা ব্রিজ হয়ে গেছিলো, এই পারে ওপারে একটা ব্রিজ হয়ে গেছে, এবং ব্রিজ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আমার নৌকা চালানো বন্ধ করে তখন আমি এখানে একটা দোকান দিয়েছি ব্রিজের গলিতে, মানে প্রথম মুখে আমি এখানে একটা দোকান দিয়েছি, এবং সেই দোকানের মাধ্যমেই তখন আমি চলতেছিলাম। তখন কিন্তু আমি নৌকা চালাইতাম না। তো আমার আব্বার কথা বলে তো লাভ নাই। আমার মা আর আমার বড় বোনও হচ্ছে মূল গার্ডিয়ান। আমার মা আর বড় বোন একই কথা, যে তারা কোনোভাবে পারুলকে এগোরের বউ বানায় আনবে না। আমি যাই বলি, যেটাই বলি, তাদের কথাই একটা, যে তারা পারুলকে বিয়ে করাবে না। আমি তখন পারুলের জন্য এতটাই ব্যাকুল হয়ে গেলাম, এতটাই পাগল হয়ে গেলাম, যে আমার যে কোনো কিছুর বিনিময় হোক পারুলকে লাগবে। আমি পারুলকে ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। এক কথায় বলতে গেলে আমি পারুলের জন্য সম্পূর্ণ পাগল হয়ে গেছিলাম, যে আমার পারুলকে লাগবেই লাগবে। এমন করেই যখন সময়গুলো পাস হচ্ছিল, দিন রাতগুলো কাটতেছিল, একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি আর এটা নিয়ে বসে থেকে লাভ নাই। আমার মা আর আমার বোন রাজি হলে হলো, না হলে নাই, আমি একাই পারুলকে বিয়ে করব। এবার আমি পারুলের বাবার কাছে সেই সিদ্ধান্তটাই নিয়ে গেলাম, যে আমার পরিবার তো রাজি না, আমি আমার পরিবারকে বাদ দিয়ে আমি একা ডিসিশনে পারুলকে বিয়ে করতে চাই। আমি কখনোই পারুলের মনে কষ্ট দিব না, এবং আমি চেষ্টা করব আমার ভালোবাসা দিয়ে পারুলের ভিতর থেকে এই খারাপ জিনিসটাকে দূর করে দেওয়ার জন্য। পারুলের বাবা তখন আমার প্রস্তাব পেয়ে বেশ আনন্দিত হলেন, তবে তিনি আমাকে বললেন যে তুমি পারুলকে কোথায় উঠাবা? আমি বললাম, যেখানে আমার দোকান আছে, দোকানের পিছনে আমি একটা ঘর বানাবো, সেই ঘরে আমি পারুলকে নিয়ে থাকবো। উনি বলল, তার পাশেই তো পারুলের আগে শ্বশুর বাড়ি, ঝামেলা হবে না? আমি বললাম, না, ঠিক কোনো ঝামেলা হবে না। একথা বলার পরে আমি তখন পারুলকে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আমার যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদেরকে জানিয়ে আমি তখন পারুলকে বিয়ে করলাম, এবং আমার দোকানের পিছনে পারুলের প্রথম বাসরঘর শুরু হলো, মানে প্রথম রাত আমার কাটলো। তো আমি বাসরঘরের বর্ণনা আপনাকে শুধু এতটুকুই দিই, আমি যখন বাসরঘরে ঢুকি, ও শুধু আমাকে একটা কথাই বলছে, এবং তার ওই কণ্ঠটা ছিল সম্পূর্ণ পুরুষের কণ্ঠ। ওর কণ্ঠ নয়, সম্পূর্ণ একটা পুরুষের কণ্ঠ। আমাকে শুধু একটা কথাই বলল, যদি বাঁচতে চাস তা আমার শরীরে হাত দিস না, আমার শরীরে হাত দিলে তুই মারা যাবি। যদি বাঁচতে চাস তো আমার শরীরে হাত দিস না। এই কথাটাই আমাকে কয়েকবার করে বলে। আমি তখন মোটামুটি শিওর হয়ে যাই যে ওর উপরে খারাপ ওই জিনিসটা আছে। তারপরে আমি ভয়ে আর তার শরীরে হাত দিতাম না, একসঙ্গে তার সঙ্গে শুয়ে থাকতাম। ও ওর মতো, আমি আমার মতো। আমি তার শরীরে হাতও দিতাম না, এবং তার সঙ্গে কথা বলতেও খুব ভয় পাইতাম। এরকম করে দিন আর রাতগুলো পার হচ্ছিল।
যত দিন কাটতেছে, যত রাত কাটতেছে, আমি কোনোভাবে পারুলকে আমার ভিতর থেকে সরাইতে পারতেছি না। আমার ভিতরে পারুলের জন্য এক অন্যরকম মায়া জন্মে গেল। ওর সঙ্গে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না, কিন্তু তারপরও দেখা গেল আমি ওর প্রতি খুব কেয়ারিং। ধরেন আপনাকে কি বলবো, ও মাঝে মাঝে বলে আমি মিষ্টি খাবো, তো আমি ওর জন্য 3 কেজি 4 কেজি মিষ্টি নিয়ে আসি। একটা মানুষ কি 3 কেজি মিষ্টি খেতে পারে ভাই? ওই 3 কেজি মিষ্টি খেয়ে ফেলে, 4 কেজি মিষ্টি খেয়ে ফেলে, এবং আমারে বলে আমি মাংস খাবো, আমার জন্য মাংস আন। আমি মাংস আনি, ওই মাংসগুলো রান্না করা ছাড়াই খেয়ে ফেলে। মানে ও এমন সব জিনিস করে পৃথিবীর অন্য কোনো ছেলে হলে কখনোই তার সঙ্গে সম্পর্ক করতো না, কখনোই তার সঙ্গে সম্পর্ক করতো না। বাট আমি আসলে কি করব, আমি তাকে ভালোবাসি, আর ভালোবাসি বলে তার সমস্ত কিছু আমি মেনে নিচ্ছিলাম। যে আমার ভিতরে একটাই বিশ্বাস ছিল যে হয়তো কোনো একদিন সে ভালো হয়ে যাবে, হয়তো কোনো একদিন তার ভিতর থেকে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং সে আমার সঙ্গে খুব ভালোভাবেই সংসার করবে। এই জিনিসটি আমার মনে ছিল, যার কারণে আমি আস্তে আস্তে করে চেষ্টা করে যাচ্ছিলাম তাকে পাওয়ার জন্য। ধরেন এভাবেই দিন আর রাতগুলো অতিবাহিত হইতে হইতে সময় যত সামনের দিকে যাচ্ছে, আমি কোনোভাবেই তাকে আর আমার মাঝে আনতে পারি না। এভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একটা নতুন সমস্যা তখন দেখা দিল। নতুন সমস্যাটা কি, আমি রাতের বেলায় গিয়ে যখন ঘুমাইতাম আমার কোনো হুঁশ থাকতো না। ঘুমাইলে তো এমনিই মানুষের কোনো হুঁশ থাকে না, বাট আমার কাছে মনে হলো আমি এমনি রাতের বেলা আমার ভালো ঘুম হতো না। আমি টয়লেটে যাইতাম, প্রস্রাব করতাম, বাইরে যাইতাম, মানে রাতের বেলা আমি খুব ছটফট করতাম। কিন্তু হঠাৎ করে দেখা হলো বেশ কয়েকটা রাত আমি রাতের বেলায় শুইলে আমার আর কোনো হুঁশ থাকে না, একেবারে ফজরে আজান দিলে আমার ঘুম ভাঙে, মানে টাইমটি এরকম হয়ে গেল। তো তখন আমি বুঝতে পারলাম না যে ঘটনা কি। পারুলকে তো হুজুর কবিরাজ আর কোনো কিছু বাদ রাখে না, মানে বাইটা খাওয়াই দেওয়ার মতো অবস্থা, কিন্তু ও আর ভালো হলো না। সবাই একটা কথাই বলতেছে যে ও আর ভালো হবে না, ওর উপর যে কালির নজর আসছে, ওই কালির নজর থেকে ও আর কখনো বের হতে পারবে না, এটাই সবাই বলা বলি করতেছে। তারপরেও আমি আমার ভিতর থেকে বিশ্বাস হারাইনি। তখন আমার বিশ্বাস ছিল যে না, একদিন পারুল সত্যিই ভালো হবে, আমার সন্তানের মা হবে এবং ওর সাথে আমার ভালো জীবন কাটবে। তখনই ঘটলো মূল ঘটনা। হঠাৎ করে পারুলের পেট একটু একটু করে বড় হতে শুরু হলো। দেখে অনেকটা ভয় লেগে গেল, কি ব্যাপার, ও কি গর্ভবতী? শ্বাস তো ঠিক বাড়তেছে না, কিন্তু পেট বেড়ে যাচ্ছে। বেশ টেনশনে পড়ে গেলাম, ঠিক বুঝতে পারতেছিলাম না যে ঘটনা কি, ওর অবস্থা এরকম কেন। এবং এইটা দেখার পরে আমি তখন সর্বপ্রথম আমাদের এলাকার একজন ডাক্তারের শরণাপন্ন হই, এবং তিনি ভালো মানের ডাক্তার। তিনি এসে পারুলকে দেখে, এবং পারুলকে দেখেই তিনি বলতেছে আপনার স্ত্রী তো গর্ভবতী। শুনেই আমার মাথায় বাঁশ, মানে আকাশ ভেঙে পড়ল। কী ব্যাপার, আমার স্ত্রী গর্ভবতী? এটা কিভাবে সম্ভব? কারণ পারুলকে বিয়ে করার পর থেকে আজকের এদিন পর্যন্ত, বিয়ের আগে আমি পারুলের শরীরে হাত দিয়েছি, তার সঙ্গে আমার বেশ কয়েকবার ওই ধরনের সম্পর্ক হয়েছে, কিন্তু বিয়ে করার পর তো আমি কোনোদিনও পারুলের শরীরে ওভাবে হাত দিতে পারি নাই। ওই শরীরে হাত দিলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো, দুর্ব্যবহার করতো। তাহলে ও গর্ভবতী হলো কেমন করে? এটা তো গোপন কথা, আমি তো এটা কারো কাছে বলতেও পারি না। এবার আমি চিন্তা করতেছি, হায় হায়, এটা কেমন কথা? নাকি মাঝে মাঝে পারুলের আগের হাজব্যান্ড আমার রুমে আসতো, আমি যখন দোকানে থাকতাম উনি আসতো কি না, নাকি অন্য কোনো ছেলে ঢুকে এরকম খারাপ কাজ করলো? আবার আমার কাছে মনে হলো পারুলকে আমি বিয়ে করেছি, পারুলের মাঝে তো কোনো হিতাহিত জ্ঞান নাই, ও কোনো কিছু বুঝতে পারে না, তাহলে ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হলো কি করে? মানে ওর সঙ্গে অন্য কোনো পুরুষ আসবে কেমন করে? হয়তো নিজেই আমার সঙ্গে ভালো না, তাহলে অন্য পুরুষকে তো কখনোই দিবে না, তাহলে ওর পেটে সন্তান আসলো কোত্থেকে? আমি তখন আর কাউরই বিষয়গুলো বলতে পারি না। আমি যে কাউকে বলবো আমি আর বলতে পারি না। তখন ভিতর থেকে আমি খুন হয়ে যাচ্ছিলাম, ভিতর থেকে আমি মরে যাচ্ছিলাম। কি ব্যাপার, পারুলের সঙ্গে এটা কেন ঘটলো? এবং পারুলের পেটের ওই অনাগত সন্তানের বাবাকে? আমি তখন এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলাম, কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে কি করব। এভাবে দিন রাতগুলো কাটতেছে, এবং পারুল গর্ভবতী হওয়ার পরে আমার আব্বা আম্মা তখন আমাদেরকে মেনে নিয়েছে, আমার মা বোন সবাই মেনে নিয়েছে। আমি তখন পারুলকে আমাদের দোকান থেকে আমার বাড়িতে পাঠিয়ে দিই। বাড়িতে পাঠিয়ে দিলে পরে আমার মা আমার বোন তারা আমারে বলে যে পারুলের সঙ্গে একটা খারাপ পুরুষ আছে, একটা খারাপ জিন আছে। ওই জিনটাকে আমার মা আর বোন অনেকবার পারুলের আশেপাশে দেখতে পাইছে। তো আমিও তো এটা জানি যে হ্যাঁ, আমার পারুলের সঙ্গে এই ধরনের সমস্যা আছে, এবং এইটা প্রায় অলওয়েজে পারুলের আশেপাশে ঘুরে বেড়ায়। তো এটা তো আমি নিজেও জানি, কিন্তু পারুল বাবা হলো, পারুলের পেটে সন্তান আসলো কোত্থেকে? আমি এটা না পারি কারো কাছে বলতে, না পারি ভিতরে সহ্য করতে। আর পারুলকে বলে তো লাভই নেই, ও তো পাগলই, খাওয়া আর ঘুম ছাড়া ও আর কোনো কিছুই বোঝে না। কেন আমি ওকে বিয়ে করলাম তখন আমি সেটাও বুঝতে পারি না। ওকে বিয়ে করার পরে আমি আমার স্বামী স্ত্রীর অধিকার বিন্দু পরিমাণেরও পাই নাই।
তো ওর পেটের সন্তান কী আসে আমি সেটা দেখব, সেজন্য অপেক্ষা করে যাচ্ছি। আমার বাবা মা যেটুকু পারতেছে ওকে টেক কেয়ার করতেছে, সেবা যত্ন করতেছে। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও একটা পুত্র সন্তানের মা হলো। মানে রাত প্রায় 2টার দিকে ওর পেটে থেকে আমার একটা পুত্র সন্তান বেরিয়ে আসলো, একটা ছেলে হলো। এবং ছেলে হওয়াতে আমার মা এবং আমার বাবা দুজনেই বেশ খুশি হলো। বাট ছেলেটার চেহারা চুরুত খুব স্বাভাবিক ছিল না। আমার যেহেতু সন্তান, আমি বিশ্লেষণ না করে শুধু এটাই বলি, আমার সন্তানটা দেখতে একেবারে অস্বাভাবিক চেহারার ছিল। কোনোভাবেই স্বাভাবিক কোনো কিছু আমার সন্তানের মাঝে ছিল না। আমি তখন আসলে শিওর হয়ে গেলাম যে এটা মূলত আমার সন্তান না, এটা মূলত আমার সন্তান না, এটা কোনো একটা শয়তানের সন্তান এরকমই হবে। তারপরেও যেহেতু আমার স্ত্রীর পেট থেকে দুনিয়াতে আসছে, আমি আমার ওই সন্তানকে নিজের সন্তানের মতোই কোলে পিঠে করে মানুষ করতেছি এবং সন্তানটাকে বড় করতেছি, পারুলকে ভরণ পোষণ দিতেছি। কিন্তু কোনোভাবে আমি পারুলের শরীরে স্পর্শ করতে পারি না, মানে পারুলকে ধরতে পারি না। সময় যত সামনের দিকে যাচ্ছে আমার কষ্টের পরিমাণটা ঠিক ততটাই বাড়তেছে। এরকম করতে করতে খালের ওই পারে, মানে আমি যে পারে দোকানদারি করি তার অপোজিট পারে একটা তেঁতুল গাছ আছে, অনেক বড় একটা তেঁতুল গাছ। এটা মূলত হিন্দুদের তেঁতুল গাছ, মানে হিন্দুরা ওখানে পূজা করে। ওই তেঁতুল গাছের নিচে আমাদের এলাকারই একটা লোক ছিল, মানে আমি যেখানে মানে যেই দোকানে আমি দোকান চালাই ওই গ্রামেরই একজন লোক ছিল, নাম ছিল হারুবাই। হারুবাইয়ের বউয়ের একটা সমস্যা ছিল। সমস্যা হচ্ছে এইটা, হারুবাইয়ের বউ রাতের বেলায় ঘুমাইতে পারতো না, সারাটা রাত ঘুমের মধ্যে চিৎকার করতো, মানে ঘুমাইলে চিৎকার করতো, ঘুমাইলে চিৎকার করতো। তো হারুবাই নাকি একদিন করলো কি, ওই পারে গেছিল কোনো একটা কারণে, আসার সময় সন্ধ্যার সময় নাকি সে এক হুজুরকে দেখতে পাইছে ওই গাছের নিচে বসে আছে। সন্ধ্যার পরে মানে এরকম নাকি তেঁতুল গাছের নিচে বসে আছে, সাদা পায়জামা পাঞ্জাবি টুপি পরা। তারা দেখে নাকি ডাক দিচ্ছে, উনি নাকি কাছে গেল। হারুবাইরা নাকি বললো যে তোর বউটা খুব কষ্টে আছে, নে তোর বউটার এই জিনিসটা খাওয়াই দে। এই কথা বলে নাকি একটা গাছের শিকড় হারুবাইয়ের হাতে দিল। হারুবাই নাকি সে গাছের শিকড়টা তার স্ত্রীকে খাওয়াই দেওয়ার পর থেকে তার স্ত্রী আর রাতের বেলায় এভাবে চিৎকার করে না এবং রাতের বেলায় তাকে জ্বালায় না। এই খবরটা আমি হারুবাইয়ের মুখ থেকেই শুনতে পাই। হারুবাইয়ের মুখ থেকে এটা শোনার পরে আমার কাছে মনে হলো, ইস, আমি যদি তেঁতুল গাছের নিচের ওই হুজুরটাকে পাইতাম তাহলে আমি তার কাছ থেকে আমার বউয়ের জন্য এমন কিছু নিয়ে আসতাম যেটা খাওয়ালে আমার বউয়ের শরীর থেকে ওই খারাপ জিনিসটা চলে যাবে এবং আমি আমার বউয়ের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে পারবো, আমার জীবনটা অনেক সুখের হবে। এটা জানার জন্য আমি তখন করতাম কি, রাতকে রাত মানে সন্ধ্যার পরে, বেশিরভাগই সন্ধ্যার পরে ওই তেঁতুল গাছের নিচে বসে থাকতাম অনেক সময়, মানে অনেক দিন অনেক রাত ওখানে বসে আসি। মানে বসে থাকতাম লোকটার একটাবার দেখি কিনা, লোকটার একটাবার দেখি কিনা, মানে লোকটার একটাবার দেখার জন্য। এভাবে অনেক দিন বসে থাকার পরে একদিন হঠাৎ করে সেই গ্রামেরই একজন মহিলার সঙ্গে আমার দেখা। ওই গ্রামেরই মহিলা, ওনার সবাই হাফেজা বলে। তো এই হাফেজা মহিলার সঙ্গে দেখা হওয়ার পরে উনি আমারে বলে, কি ব্যাপার মাঝি, নৌকা না চালায়া মাঝে মাঝে দেখি তুমি সন্ধ্যার সময় এখানে এসে বসে থাকো, ঘটনা কি? আমি তখন বললাম যে কেন যে বসে থাকি আপনারে কেমনে বলবো ঠিক বুঝতে পারতেছি না। আমি আসলে বসে থাকি এই কারণে, আমি শুনেছিলাম এখানে একজন হুজুর নাকি মাঝে মাঝে এসে বসতো পায়জামা পাঞ্জাবি আর টুপি পরা অবস্থায়। ওই হুজুরের নাকি কিছু কেরামতি ছিল, ওই হুজুরটাকে দেখার জন্য আমি এখানে বসে থাকি। হাফেজা তখন আমারে বলে, হুজুর তো আর এখানে বসে না, আপনি হুজুরে কই পাবেন? আমি বললাম কেন, আমি তো জানতাম হুজুর এখানে বসে থাকে, আমি তো হুজুরকে সঙ্গে দেখা করার জন্য আসছি। বলে না, এই হুজুর তো এই বাড়িতে বেড়াইতে আসছিল। আমি বললাম বেড়াইতে আসছে? তখন বললো এই হুজুর নাকি অমুকের শ্বশুর। এই গ্রামেরই একটা লোকের কথা বললো যে তার শ্বশুর এবং তাদের বাড়িতে প্রায় 15 দিনের মতো ছিল। ওই 15 দিনে বেশিরভাগ সময় নাকি এই হুজুর এই তেঁতুল গাছের নিচে এসে বসে থাকতো। এটা আমাকে বললো। বলার পরে আমি সেই লোকটার কাছে গেলাম, গিয়ে তার শ্বশুর বাড়ির সম্বন্ধে, তার শ্বশুর সম্বন্ধে জানতে চাইলাম এবং তিনিও আমাকে বললো যে হ্যাঁ, আমার শ্বশুরের মাঝে কিছু কেরামতি আছে, আমার শ্বশুর কিছু জিনিস জানে। তবে তিনি মানে ঘটাও করে কোনো কবিরাজ নয়, যে তিনি নাম করা কোনো কবিরাজ তেমন নয়। আমি বললাম আমি লোকের কাছে যাইতে চাই। তো তার স্ত্রীর কাছ থেকে তার বাপের ঠিকানা নিলাম। নেওয়ার পরে বেশ দূরের একটা গ্রাম, আমি একদিন সেই গ্রামে গেলাম। যাওয়ার পরে ওনার শরণাপন্ন হওয়ার পর ওনাকে ডিটেলসে সব কিছু খুলে বললাম, কীভাবে ওনাকে পাইছি বা ঘটনা কী এবং ওনার স্ত্রী কী বলল। এই সব কিছু জানার পরে উনি তখন আমাকে বলল যে দেখেন, আমার সঙ্গে একজন হুজুর আছে। তো আমি যখন ওই তেঁতুল গাছের গোড়ায় একদিন বসেছিলাম, আমার হুজুরটা আমার সঙ্গে ছিল। আমার হুজুরের আমি একসঙ্গে বসেছিলাম। এই লোকটা তখন আমার সামনের দিকে যাচ্ছিল, আমি ডাক দিনে আমার হুজুরে বলল যে লোকটার মাঝে এই সমস্যা আছে, তারা ডাক দে। তখন আমি ডাক দিছি, পরে আমার হুজুর তখন তার কাছ থেকে একটা গাছের শিকড় ওই লোকটাকে দেয়। এটা আমার কোনো কেরামতি না, এটা আমার হুজুরের কেরামতি। আমি তখন বললাম যে আপনি আপনার হুজুরকে বলেন না,
আমার স্ত্রীকে ভালো করতে পারবে কি না, আমার স্ত্রীর এমন এমন সমস্যা, আমি আমার স্ত্রীকে এই মহা রোগ থেকে বাঁচাতে চাই, আমি তো তার স্বামী, আপনি কিছু একটা করে দেন। উনি তখন আমারে বলল যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি একটা কাজ করেন, ওই দিন ছিল আপনার বুধবার, আমারে বলে আপনি শুক্রবারে বা সোমবারে আইসেন। তো বুধবার যেহেতু আমি বললাম সামনে বৃহস্পতিবার, এরপরে শুক্রবার, আমি শুক্রবারেই গেলাম। ওনার টাইম অনুযায়ী বিকেল 4টা বাজে। 4টা বাজে যাওয়ার পর তখন মসজিদে বসা ছিলেন এবং মসজিদে বারান্দায় এসে আমার সাথে বসছেন। এটা আমার জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা। বসেই তিনি ডাক দিলেন ওনারে। ডাক দেওয়ার পরে উনি নাকি আসছে, আমি কিন্তু কাউকে দেখতে পাই না, আমি ওনার সঙ্গে বসে আছি, উনি আসছে। উনি আসার পরেই তখন এই লোকটা, মানে যিনি আমার সাথে বসে আছে, উনি তখন এই হুজুরের সঙ্গে কথা বলতেছে। বলার পরে এই লোকটাই আমাকে বলতেছে, আমি তখন আমাকে বলা, আসসালামু আলাইকুম, বলেন আপনার কথা বলেন। আমি তখন আমার সমস্যার কথাগুলো বললাম। বলার পর লোকটা বলতেছে, আপনি তো মানুষ ভালো না। আমি বললাম, কী বললেন? বলে, হ্যাঁ, আপনি মানুষ ভালো না, আপনার স্ত্রী ভালো হয়ে গেল, আপনি ভালো হবেন, আপনি খারাপ। তা আমার জানা মতো, আসলে আমি খারাপ কি ভালো এটা তো আমি জানি, তা আমার জানা মতো আমি তেমন কোনো খারাপ কাজ কোনো দিনও করি নাই। আমি ছোটোবেলা থেকেই তো বেশ ভালো ছিলাম, এরকম কোনো কাজ করি নাই। তা উনি আমাকে কেন খারাপ বলতেছে? তো বলে, আপনি খারাপ, আপনার স্ত্রী ভালো হলো, আপনি ভালো হবেন না। আমি তখন বললাম যে হুজুর, আপনি আমার স্ত্রীকে ভালো করে দেন, আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনি আমার স্ত্রীকে ভালো করে দেন, আমার স্ত্রীর এই কষ্ট আর আমার সহ্য হয় না হুজুর, আমি আমার স্ত্রীকে এই মহা বিপদ থেকে বাঁচাতে চাই। পরে আমারে বলে যে ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, এইটা আপনার স্ত্রীর শরীরে বেঁধে দিবেন, তবে মনে রাখবেন কোনো তাবিজ নয়, এটা একটা গাছের শিকড়, এইটা আপনার স্ত্রীর শরীরে বেঁধে দিবেন এবং আপনার স্ত্রী এবং সন্তান এদের শরীরে এটা বেঁধে দেওয়ার পরে আর কখনোই আপনার সঙ্গে এগুলো ঘটবে না, মানে আপনার স্ত্রীর কাছে জিনিসটা আসবে না এবং আপনার বাচ্চার কোনো ক্ষতি করবে না, আর আপনিও একটা ব্যবহার করবেন। তখন 3টা গাছের শিকড় আমাকে দিল। দেওয়ার পরে তিনি বলে দিল, একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনটা আপনার স্ত্রীর সঙ্গে আছে এটা নর্মাল কোনো জিন নয়, এটা বেশ খারাপ একটা জিন এবং তার অনেক রকমের খারাপ ক্ষমতা আছে, সে অনেক কিছু করতে পারে। সুতরাং আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি আপনার স্ত্রীর সঙ্গে যখন থাকবেন বা এই জিনিসগুলো যখন আপনার স্ত্রী ব্যবহার করবে, আপনি অনেক সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই জিনিসটা যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে, এটা এখনও আপনার আশেপাশে আছে। আমি মোটামুটি ভয় পেয়ে গেছি এবং ভয় পেয়ে যাওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার কথা রাখবো। আসলেই ঠিকই 3টা গাছের শিকড় নিয়ে আসার সময় আমার বেশ সমস্যা হয়েছে। আমি সমস্যার কথাগুলো না বলে আমি এগুলো যেদিন ঘরে আনি, ওই দিন আমার সন্তান অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, তাদের অসুস্থতার মধ্যে আমি এই গাছের শিকড়গুলো তাদের শরীরে বেঁধে দিই। আপনি বিশ্বাস করবেন না ভাই, আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আমার স্ত্রী, আমার সন্তান তাদের এবং আমার শরীরে বাঁধার পরে আমার সংসারে হঠাৎ করে পরিবর্তন চলে আসছে। এবং পরিবর্তন বলতে এমনই এক পরিবর্তন যা ঠিক বলার মতো না। আমার স্ত্রী আর আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না, আমার সন্তানও বেশ ভালো, তার মাঝেও কোনো সমস্যা না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমিও হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যে হুজুর, আমি তো আমার স্ত্রীর সঙ্গে কখনোই কোনো শারীরিক সম্পর্ক করিনি, আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী গর্ভবতী হলো কেমন করে? আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি। হুজুর আমারে বললেন, আপনি যখন এসে ঘুমিয়ে পড়তেন তখন ওই খারাপ জিনটা আপনার ভিতরে ঢুকতো এবং আপনার ভিতরে ঢুকে আপনার শরীর দ্বারাই আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করত। এতে আপনার স্ত্রী মা হয়েছে, আপনার স্ত্রীর পেটে যে সন্তান ছিল, যে দুনিয়াতে আসছে, সেটা মূলত আপনারই সন্তান। এই কথা নিয়ে আমাকে ক্লিয়ার করে দেয়। এবং যেদিন থেকে আমি এই তাবিজগুলো আমার স্ত্রীকে দিলাম, আমার সন্তানকে দিলাম, তখন থেকেই না তারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আমার স্ত্রী আমার সঙ্গে ভালো করে কথা বলে, তার মাঝে আগের কোনো রকমের সিনড্রোম নাই, আমি কিছুই দেখতে পেলাম না। আমি তখন বেশ খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমার আর কোনো চাওয়া নাই, আমার সমস্ত চাওয়া পূরণ হয়েছে। এভাবেই তখন দিন আর রাতগুলো কাটতেছে এবং এরপরে পুনরায় আমার স্ত্রী আবারও গর্ভবতী হয়, আমার এরপরে আরেকটা মেয়ে হয় এবং এরপরের বছর আমার আরেকটা মেয়ে হয়। তখন আমার 2টো মেয়ে আর একটা ছেলে হয়। আমার লাস্ট মেয়েটা যখন হয়, মানে আমার 3য় মেয়েটা যখন হয়, এটার বয়স যখন প্রায় 2.5 থেকে 3 বছরের মাথায় আমার মেয়েটা আমাদের বাড়ির পাশে যে খাল আছে ওই খালের মধ্যে পড়ে যায়। আর মেয়েটা 3 বছর বয়সে আমার মেয়েটা খালে পড়ে যায়। তখন কিন্তু আমার স্ত্রীর শরীরে তাবিজ আছে কি নাই আর এগুলো নিয়ে আমরা খুব একটা করতাম না, তখন মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেছে। 3 বছর পরে আমার 3 বছরের মাথায় আমার ছোট মেয়েটা ও খালে পড়ে যায়। তো খালে পড়ে যাওয়ার পরে গ্রামে সবাই বলতেছিল, তখন খালে প্রচুর স্রোত ছিল, বলে ও খালে পড়ে গেছে।
তা খালে যদিও পড়ে যাবে, তাই না আমরা ওরে খুঁজতেছি মনে চিৎকার চেঁচামেচি করতেছি, আমার মেয়ে খালে পড়ে গেছে, তো খালে পড়লে তো মারা যাবে। মানে খুবভাবে করতেছি। বিশ্বাস করেন প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর হঠাৎ করে নিচ থেকে উপরে উঠছে, এবং এমনভাবে উপরে উঠছে এটা সবাই দিকে অবাক হয়ে গেছে, মনে হয় যেন তারা কেউ নিচে ধরে রাখছে এবং নিচ থেকে করে ছেড়ে দিছে। ও মানে হঠাৎ করে উপরে উঠছে, এবং উপরে ওঠার পরে আমি তো আমার মেয়েকে দেখে অবাক, ঘটনা কি আমার মেয়ে এভাবে কীভাবে উঠলো। এবং উঠার পরেই তখন দেখি যে আমার মেয়েটা মানে একটু অন্যরকম কথাবার্তা বলতেছে, মানে মানে ছোটো মানুষ তো আউট একটু অন্যরকম করতেছে। ওরে ঘরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ঠিকঠাক মতো রাখলাম, রেখে আমি কিছু বুঝলাম না, রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। সেই রাতের বেলায় আমি একটা স্বপ্নে দেখলাম, একটা হুজুরকে। আমি কোন হুজুরটাকে স্বপ্নে দেখেছি, যেই হুজুরটা আমার স্ত্রীকে এই মহাবিপদ থেকে বাঁচিয়েছে, মানে ওই লোকের শ্বশুর, তিনি কিন্তু তখন মারা গেছে। ওই লোকটা কিন্তু তখন মারা গেছে, ওই কবিরাজটা মারা গেছে। আমি তার ওই জানাজাতেও গেছিলাম। আমি দেখতেছি এই হুজুরটাকে আমি স্বপ্নে দেখছি, তিনি স্বপ্নদৃষ্ট হয়ে আমাকে এসে বলে যে তোমার স্ত্রীকে, মানে তোমার মেয়েটাকে আমি দেখেছি পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে যাওয়ার পরে আমি তোমার মেয়েটাকে সেখান থেকে উঠাইছি বা বাঁচাইছি। তোমার ফ্যামিলিটা আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে তোমার ছোট মেয়েটাকে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। আমি তখন বললাম, স্বপ্নের মধ্যেই উনি আমাকে যখন বলে উপহার দিতে চাই, আমি কিন্তু নির্দ্বিধায় ওনার প্রশ্নের উত্তর দিতেছি। আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমার কাছে মনে হয় যে যেমনই সে প্রশ্ন করতেছে আমি উত্তর দিতে পারতেছি, মানে আমার ভিতরে ওই জাগলটা আছে। পর আমি বললাম যে আপনি কী উপহার দিতে চান? বলে এই খালের মধ্যেই একটা স্বর্ণের কলসি আছে। আমাকে বলে এই খালের মধ্যে একটা সোনার কলসি আছে, তুমি অনেক ভালো একটা লোক, তোমার স্ত্রী এরকম হওয়ার পরেও তুমি তাকে বিয়ে করেছো বা 3টা সন্তানের বাবা হয়েছো, সংসার জীবনে বেশ অভাবে আছো। আমি তখন খুব অভাবে আছি ভাই, এত অভাবে আছি যে আমি 3 বেলা 3 মুঠো ভাত আমার মানে পরিবারের মুখে তুলে দিতে পারি না, এত অভাবে আছি। তো এত অভাবের মাঝে উনি যখন আমাকে হঠাৎ করে এরকম আশার প্রদীপটা স্বপ্নে দেখালো, তখন আমি তো আগ থেকে এই জিনিসগুলোকে বিশ্বাস করতাম, যেহেতু আমার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, আমরা এগুলো ফেস করতেছি, আমি তো এটা বিশ্বাস করলাম। এবং করার পরে উনি আমারে বলে সোনার কলসিটা তিনি আমাকে স্বপ্নে দেখায় যে আমরাও আসলে অনেকেই জানি যে আমাদের যে খাল আছে আমাদের এরিয়াতে, ওখানে একটা সোনার কলসি আছে। এটা আমি আমার গুরুজনদের মুখে অনেকবার শুনেছি, বিশেষ করে আমার ওই এলাকার মানুষরা, তারা অনেক সময় চন্দ্রিমা রাতের বেলায় দেখতো নিচ থেকে ওই কলসিটা ভেসে ওঠে খালের উপরে, আবার ডুবে যায়, এরকম অনেকেই দেখেছে। এবং সবাই বলা বলি করে যে এটার মধ্যে একটা সোনার কলসি আছে, কোনো এক হিন্দু মহিলার নাকি এই কলসিটা। তো এই কলসিটা তখন তিনি আমাকে দিতে চাচ্ছে, মানে আমার মেয়েকে যে পানিতে টান দিয়ে বাঁচাইছে ওই নিয়ে দিতে চাচ্ছে। তো তিনি আমাকে বললো যে খবরদার এটা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না বা কাউকে বলা যাবে না। তো যখন তিনি আমাকে এটা স্বপ্নে দেখাইলো, আমি তখন পরের দিন খুব টেনশনে পড়ে গেলাম, যে আমি কিন্তু তখন নামাজ কালাম পড়তাম, একটু মোটামুটি দিনের পথে চলাফেরা করতাম। তো এমন খবরটা শোনার পরে আমি তখন চিন্তা করলাম যে আসলেই কি সত্যিই কি এটা দিয়ে কোনো কিছু করা যাবে, বা উনি কি আমাকে সোনার কলসিটা দিবে? তখন ভাই আস্তে আস্তে করে ভিতরে একটা লোভ কাজ করতে শুরু করলো। মানে এক কথায় বলতে গেলে আমি একটু লুবি হয়ে গেলাম এবং চিন্তা করতেছিলাম যে কেমনি কী করা যায়। এবং পরের রাতের বেলায় সে আবারও আমাকে একই স্বপ্ন দেখাইলো। আমি ঘুমাইলেই মনে হয় যেন আমি তন্দ্রায় গেলেই তিনি চলে আসে আমার চোখের সামনে, এসে আমাকে বলে যে তুমি কি এটা নিতে চাও? আমি বললাম হ্যাঁ আমি নিতে চাই। তো বলে এটা যদি নিতে হয় তাহলে তোমার স্ত্রী এবং তোমার বড় সন্তানকে একটা আমল করতে হবে, মানে আমার বড় ছেলেটা আর আমার স্ত্রীকে একটা আমল করতে হবে, আমাকে এটা বললে। তা আমলটা কি, তিনি আমাকে একটা পূজা শিখিয়ে দেয়, একরকম পূজার মতোই আর কি। আমি এটা আপনাকে বলতে চাই না, বললে হয়তো অনেকেই ট্রাই করবে, এটা তো খারাপ হবে, আমি জন্য বলি না। এই ধরনের কিছু কাজ উনি আমাকে করতে বলে, এবং এই কাজগুলো আমার বউ যদি 41 দিন করে, 41 দিন পরে আমার বউ আর সন্তান এই জিনিসটা পেয়ে যাবে, আমাকে এটা বললো। দেখেন আমি এতটাই লোভী হয়ে গেছিলাম যে আমি বিষয়গুলো বুঝতে পারি নাই। তো উনি যখন আমারে বললো, আমি তখন আমার স্ত্রীকে প্রথমত বিষয়টা জানাইলাম। আমার স্ত্রী আমাকে ডিরেক্টলি বলতেছে যে না, পারুল বলতেছে না এগুলো ভালো হয় না, এগুলো দুষ্ট জিনেরা দেখায়, তুমি এগুলোতে পা দিও না। আমি আর পারুলকে বলার পরে পারুল যেহেতু মানা করছে, উনি আমার রাতের বেলা খুব বকছে যে তোমাকে দিতাম এখন আর তোমারে দিব না, তুমি তোমার বউকে কেন আমাকে বলার আগে জানাই দিছো, তোমার বউকে জানাইছো কেন? খুব রেগে গেছে। রেগে যাওয়ার পরে এরপরে আমি আবার উনি স্বপ্নদৃষ্ট হয়, আবার আসে। আমি একটা পর্যায়ে তারে বলি যে ঠিক আছে আমি আমার বউকে রাজি করাবো এগুলো করার জন্য, কিন্তু আপনি আমাকে এটা দিবেন তো? উনি বলে হ্যাঁ দিব। আমি এবার পারুলের উপর চাপ দিলাম, পারুল তুমি যে আজকে ভালো হইছো, কীভাবে ভালো হইছো? তুমি তো ভালো হইতা না, তোমার তো ভালো হওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো লাইন ছিল না, তুমি ভালো হয়েছো এই হুজুরের কারণে। এই হুজুরে আমাকে স্বপ্নের মধ্যে আসছে, আমাকে এগুলো বলছে, এবং তোমাকে ভালো করার জন্য এই হুজুরে আমাকে বলছে আমার এগুলো করতে হবে। ওই দোকান আমার বলতেছে যে না এটা ভালো হবে না, এইটা আমি করব না।
তারপরও যেহেতু কাজগুলো একটু নোংরা, একটু খারাপ টাইপের কাজ, এটা স্বাভাবিকভাবে কোনো নারীরাই করতে রাজি হয় না। কিন্তু আমি আমার বউকে বললাম, এটা করলে যদি উনি খুশি হয় তাহলে তুমি এটা করো, এবং এটা করলে আমি তো সোনার কলসিটা পাবো। আমি আপনাকে ডিটেলসে বলি না, জাস্ট একটা খারাপ কাজই বলতে পারেন। উনি বলতেছে এটা আমল, কিন্তু আদতে এটা একটা খারাপ কাজ। তা আমার স্ত্রী প্রথম রাতে করছে, কইরাও আমারে বলে আমার শরীর ভালো লাগতেছে না, এটা করার পর আমার শরীর প্রচণ্ড ব্যথা করে, আমি হাত পা নাড়াইতে পারি না, মানে প্রচণ্ড ব্যথা হয়। আমি তখন বললাম যে করো না, দেখি না আমাদের ভাগ্যটা ঘুরে কিনা। যদি এই সোনার কলসি পাই, তবে কলসি বিক্রি করে আমরা অনেক বড়লোক হয়ে যাব। আমাদের সন্তানাদিকে আমরা হচ্ছে শহরে নিয়ে পড়াশোনা করাতে পারবো, আমাদের পজিশন অনেক ভালো হবে, আমরা ভালো অবস্থানে যাব, আমরা একটা স্বর্ণালী সকাল দেখতে পাবো। তুমি আমাকে প্লিজ হেল্প করো। আমার বউকে আমি একরকম অনুরোধ করতেছি, কাকুতি মিনতি করতে করতে একটা পর্যায়ে আমার বউ রাজি হলো। রাজি হয়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি এরকম করে বলতেছেন আমি করব, তবে এটা আমি মন থেকেই করতেছি না, মানে এই জিনিসটা আমার ভিতর থেকে আসতেছে না। শেষ পর্যন্ত মোটামুটি আমি আমার বউকে ম্যানেজ করে ফেললাম, বউকে রাজি করাইলাম, এবং বউকে রাজি করিয়ে দেন আমি তখন আমার বউর সঙ্গে এই ধরনের কাজ শুরু করলাম। এই ধরনের কাজগুলো শুরু করলাম, প্রতিনিয়তই মোটামুটি শুরু করলাম, এবং আমার বউ এভাবে 41 দিন পর্যন্ত করে। এই 41 দিনের ভিতরে আমার বউয়ের ভিতরে অনেক ধরনের খারাপ খারাপ সমস্যা দেখা দেয়। যে সমস্যাগুলো দেখা দেখলে আমি বুঝতে পারতাম যে ও এগুলো করতেছে, ওর সঙ্গে খুব খারাপ কিছু হচ্ছে, তারপর আমি লুবি হয়ে যাই। আমার তখন আর এই জিনিসগুলো মনে আসছে না যে এটা কী হবে না হবে, আমি সেটা বুঝতেছি না, বাট আমার এই জিনিসটা পাওয়াই লাগবে। 41 দিন এই কাজটা করার পরে তখন তিনি আবারও স্বপ্নদুষ্ট হয়ে আমাকে বলে যে সন্ধ্যার দিকে একটা ডেট বলে দিই, এই ডেটে সন্ধ্যার দিকে এই ধরনের জামা কাপড় পরিয়ে আপনার স্ত্রী এবং আপনার বড় ছেলেকে ওই জায়গায় পাঠাবেন। আপনি স্ত্রীকে আর বড় ছেলেকে পাঠালে আমি তাদেরকে দিয়ে দিব। তো যখন এটা বললো, আমার ছোটো মেয়ে তো তখন অনেক ছোটো মেয়ের কথা কিছু বলে না, বলে আপনার ছোটো মেয়েরে দিয়েন না, অনেক ছোটো, ভয় পাবে, ওরে দিয়েন না। আপনার বড় ছেলে আর আপনার স্ত্রী যদি আসে, একটা ডেট বলে যে এই ডেটে এই সময় যদি তারা আসে তাহলে তারা এখানে পাবে, এবং এই ডেট এই সময় অনুযায়ী আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমার স্ত্রীকে আমি সেখানে পাঠাবো। কারোর সঙ্গে জানাইলাম না, উনি আমাদেরকে যেভাবে স্বপ্নে বলছে আমরা স্বপ্নের মাধ্যমেই বলে গেছি, যে কাউকে না জানাইতে বলছে, আমরা না জানাই গেছি। এবং এই সালটা আপনার ছিল 2004 সালের ঘটনা, মানে 2004 সালের দিকের ঘটনা, 2004-এর মাঝামাঝি সময়ে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তাইলে আমার মেয়েরে পাঠাবো। তখন আমি আমার বড় ছেলেকে আর আমার ওয়াইফকে আমি তখন একইভাবে উনি যে টাইম বলল, যে সময় বলল, এই টাইম এবং সময় অনুযায়ী সব কিছু ওকে করে আমি তাদেরকে পাঠিয়ে দিলাম। যেভাবে পোশাক আশাক পরাইতে বলছে ওই পোশাক আশাক পরিয়ে এই জায়গা, মানে যে ওই তেঁতুল গাছের নিচে ওখানে পাঠাইছে। উনি বলছে আপনি অপেক্ষা করবেন, তারা আধা ঘন্টার মধ্যে ফিরে আসবে। আমি আধা ঘন্টা পর্যন্ত বসে আছি, আমার স্ত্রী আসে নাই। প্রায় 1 ঘন্টা বসে আছি, তা আমার স্ত্রী আসে নাই। 1 ঘন্টা পরে আমি তখন আমার স্ত্রী দেখার জন্য সে জায়গার মধ্যে যাই, আমাকে স্ত্রী দেখার জন্য সে জায়গাটার মধ্যে যাই। যাওয়ার পরে আমি আমার স্ত্রী এবং আমার বড় ছেলে কাউকে এখানে দেখতে পাই না, তারা বটগাছের নিচে নাই। তা আমি তো আমার স্ত্রীকে দিনের বেলা জায়গাটা দেখাই গেলাম, কিন্তু রাতের বেলায় ও নাই কেন, ও কোথায় গেল? আমি এবার ওকে খুঁজতে শুরু করলাম। গ্রামে গ্রামে আস্তে আস্তে করে অনেকে জিজ্ঞেস করতেছি আসছে কিনা, দেখি যে না। দেখতে দেখতে আমি সারাটা রাত গ্রামে ঘুরে বেড়ালাম, আমার স্ত্রী এবং আমার সন্তান, বড় সন্তান, আমি কাউকে দেখতে পেলাম না। সকালবেলা তখন আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমাদের এলাকার যে হুজুর আছে, সর্বপ্রথম হুজুরের কাছে গিয়ে পুরো বিষয়টা জানাইলাম। হুজুর শোনা মাত্রে আমারে বললো, এটা তো আপনাকে লোভে ফেলে সম্ভবত আপনার স্ত্রী আপনার সন্তানকে নিয়ে গেছে। আমি তখন বললাম হুজুর কি করা যায়? হুজুর বলতেছে এটা আপনি ভালো করেন নাই। আমার যে হুজুর দ্বারা আমরা কাজ করাইতাম আগে, ওই হুজুরও তো মারা গেছে। কি করব তখন বুঝতে পারতেছিলাম না। এবার কবিরাজ, বড় বড় কবিরাজের কাছে দৌড়াইতেছি। যে কবিরাজের কাছে যাই, সেই কবিরাজ আমার বলে আপনি তো লুবি, আপনি খারাপ মানুষ, আপনি কেন আসছেন? আপনি স্ত্রীকে আপনি এই ধরনের পোশাক পরে এই ধরনের কাজ আপনি কেন করাইছেন? কোনো জিন যদি বলে, কোনো মানুষ যদি বলে এই ধরনের কাজ করতে হবে, এটা আপনি কেন করালেন? এটা একটা স্ত্রীর জন্য খারাপ। আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোতে জিন আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, এটা আপনি নিজেই করে দিয়েছে। আমি কান্নাকাটি শুরু করলাম। 2004 সালে, 2005 সাল, 6, 7, 8, 9, 10 আমার স্ত্রীর কোনো সন্ধান পাইলাম না। প্রায় 2012 সালের দিকে, 12 সালের দিকে আমি তখন আমাদের রংপুরে, মানে আমাদের কোথায় বরিশাল কোথায় রংপুরে তখন আমি একটা কবিরাজ আমাকে মানে পানির গ্লাসে দেখাইছিল যে আমার স্ত্রী এক জায়গায় আছে
এবং এই জায়গায় আমার স্ত্রীকে তিনি লাইভে দেখাইছে পানির গ্লাসে, এবং পানির গ্লাস আমার স্ত্রীকে আমি লাইভে দেখতে পেয়েছি, মানে সরাসরি দেখতে পেয়েছি। ওইখানে আমি দেখলাম যে আমার স্ত্রীর পিছনে একটা জায়গার ভিতরে রংপুর লেখা, মানে যে একটা বোর্ডের সামনে আমার স্ত্রী বসে আছে এটার পিছনে রংপুর লেখা। এবার আমি রংপুরে খুঁজতে শুরু করছি। 2012 সালের মাঝামাঝি সময় আমি তখন রংপুরে আমার স্ত্রীকে পাই এবং সে জায়গায় স্ত্রীকে পাই এবং পাগল অবস্থায় পাই। আমার সন্তানের কোনো সন্তান পাই নাই। পাগল অবস্থায় সময় আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করি আমার সন্তান কোথায়, বলো ওর বাবা নিয়ে গেছে। আমার সন্তান কোথায়, বলো ওর বাবা নিয়ে গেছে। 2012 সালে আমি তখন এই পারুলকে সেখান থেকে আনি এবং আইনা অনেক ওষুধ বড়ি কবিরাজ দেখায় বহু কষ্ট করে আমি পারুলকে ভালো করি। তো পারুলকে ভালো করার পরে আমি জিজ্ঞেস করি যে 2004 সালে কী ঘটেছিল। পারুল শুধু আমার এইটাই বলল, সে দেখলো বটগাছের নিচে একটা লোক বসে আছে, সে লোকটার সামনে গিয়ে দাঁড়াইছে এবং এরপর থেকে আর তার কিছু মনে নেই। এবং আজ অবধি পর্যন্ত আমার বড় সন্তানের কোনো হদিস আমি পাই না। আমরা এখন স্বামী স্ত্রী দুজনেই বৃদ্ধ হয়ে গেছি, আমার বাকি সন্তানেরা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রীর আজও আমার বড় সন্তানের কোনো অ্যাড্রেস ঠিকানা আমি আজও কোনো কিছু পাই নাই। তো আমার গ্রামের মানুষ সবাই বলে আমি লোভী, আমার লোভের কারণে এমনটা হয়েছে। আসলেই আমি লোভে হয়েছি। লোভে যে পাপ আর পাপে মৃত্যু, আমি তার জ্বলন্ত প্রমাণ। তাই তো আমার গল্পটা আপনাকে লিখলাম। আমার বড় মেয়ের সহযোগিতায় যদি আপনি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। আপনার জন্য দোয়া রইল, আল্লাহ আপনাকে ন্যায় খায়াত দান করুক। আমি অনেক বয়স্ক একজন মানুষ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে বড় সন্তানকেই আমার মরার আগে একটাবার আমাকে দেখায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই সুজন মাঝির জীবনের এই আশ্চর্যজনক ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, আমি এই গল্পটা শুরুতেই বলেছিলাম যে বর্তমান সময়ে নারীরা পর্দা মানে না। আগের সময়ে যদিও তারা পর্দা মানতেন, এখনকার সময় মানে না। আপনি পারুল তিনি মধ্যরাতে গোসল করতে যাইতেন সেই খালে, এবং সেখান থেকে তার সঙ্গে এই ধরনের সমস্যাগুলো হয়। কিন্তু কক্সবাজার আপনি দেখবেন রাত যত বাড়ে নারীরা তত বেশি কক্সবাজার সমুদ্রে গোসল করতে থাকে। এই যে বেপরদায় গোসল করা, এটা আসলেই শরীয়তও নিষেধ এবং হুজুর কবিরাজের দিক থেকেও নিষেধ। এই গল্পটা আমি শুধু অনুরোধ করব যারা শুনেছেন তারা অন্তত পর্দা মানবেন, কারণ পর্দা মানাটা খুবই জরুরি। ইসলামে প্রতিটা বিষয়ের জন্য খুব ক্লিয়ার করে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে যে আপনি এই কাজটা এইভাবে করবেন, এই কাজটা এইভাবে করবেন। যদি আমরা ইসলাম মানি তাহলে পৃথিবীতে শান্তির জন্য আর কোনো কিছু খোঁজার প্রয়োজন নেই। আমি অনেক সময় দেখি যে পৃথিবীর অনেক মানুষ থাকে যাদের মাঝে অনেক কিছু আছে, অর্থ, আভিজাত্য, টাকা পয়সা। আপনি হয়তো কিশোর কুমারের নাম শুনেছেন, আমি যদি ভুল না করে থাকি। কিশোর কুমার এমন একজন শিল্পী ছিলেন যার গান লাখো মানুষের মন জুড়িয়েছে। জীবনের শেষ বয়সে এই কিশোর কুমার গাছের সঙ্গেও নাকি কথা বলেছে। জীবনের শেষ বয়সে এই কিশোর কুমার একটা দেওয়ালের সঙ্গে কথা বলেছে। তার কথা বলার মতো মানুষ ছিল না। একটা সময় আমাদের কাছে সব কিছু থাকার পরও খুব একা মনে হয়, নিঃসঙ্গ মনে হয় যেন সত্যি আমার কিছুই নেই, কিন্তু সবই আছে। এই জিনিসটা কখন মনে হয় জানেন? আমরা যখন আল্লাহর কাছ থেকে আলাদা হয়ে যাই, আমরা যখন সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে সরে যাই, আমরা যখন সৃষ্টিকর্তার কাজ করি না, তখনই মনে হয় যেন সত্যি আমরা একা। আপনি নামাজ পড়েন, আপনার ধর্ম অনুযায়ী আপনি ধর্মের কাজ করেন, দেখবেন আপনার কাছে কিছু না থাকলেও মনে হবে যেন আপনার সব আছে। আল্লাহ এটা সবাইকে বোঝার তৌফিক দেখ, এই প্রত্যাশা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।